ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 14 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের রায় কোন অধাতুটি তাপ ও তড়িতের সুপরিবাহী? গ্রাফাইট। 2 দিয়েছে জলে অদ্রাব্য কঠিন পদার্থের ক্ষুদ্র কণাগুলিকে পৃথক করতে ছাঁকনির বৈশিষ্ট্য কীরকম হওয়া উচিত? লিখবে ছাঁকুনি হিসাবে এমন জিনিস ব্যবহার করা হবে যার ছিদ্রের মাপ কঠিন কণার মাপের থেকে ছোট হবে। এইটা লিখবে যে ছাঁকুনি হিসাবে এমন জিনিস ব্যবহার করতে হবে যার ছিদ্রের মাপ ওই কঠিন কণার মাপের থেকে ছোট হবে। তিনেতে দিয়েছে হাইড্রোজেনের সাহায্যে কিভাবে যোজ্যতা নির্ণয় করা হয়। এইটা লিখবে যে কোনো মৌলের একটা পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সংখ্যা দিয়ে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত মৌলের যোজ্যতা নির্ণয় করা হয়। 4 বলেছে কোন গাছ থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে। 5 দিয়েছে কোন প্রাণী গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে? নালসে পিঁপড়ে বা লাল পিঁপড়ে। এই যে লাল পিঁপড়ে বা নালসে পিঁপড়ে এই যে গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে। 6 বলেছে আমাশয় জীবাণু আমাদের শরীরে কোন অঙ্গকে আক্রমণ করে? অন্ত্র। 7 দিয়েছে আমাদের শরীরে ভিটামিন ডি এর কাজ কি? এই যে লিখবে আমাদের হাড় দাঁত মজবুত করতে সাহায্য করে ভিটামিন। হাড় দাঁত মজবুত করে ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি এর কাজ হচ্ছে হাড় এবং দাঁত মজবুত রাখতে সাহায্য করে। 8 বলেছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের সকল গুণগুলি বর্তমান থাকে তাকে বলে পরমাণু। 9 ম্যালাথিয়ান কি কাজে ব্যবহার করা হয়? কীটনাশক হিসাবে। 10 বলেছে স্বর্ণলতাকে পরজীবী বলা হয় কেন? এই যে পরজীবীরা যেমন মানুষ ছাড়া অন্য প্রাণীদের দেহে বাসা বাঁধে, সেরকম হলুদ রঙের নরম তারের মতো দেখতে এক ধরনের লতা কুল গাছ অন্য গাছে দেখা যায়। স্বর্ণলতাকে পরজীবী বলা। এরা হলো স্বর্ণলতা। এদের পরজীবী বলা হয় কারণ এরা যে গাছের ওপর হয় তার দেহ থেকে রস শুষে নিয়ে বেঁচে থাকে। এর লতার রং হলুদ সোনার মতো বলে একে স্বর্ণলতা বলে ডাকা হয়। তাহলে স্বর্ণলতাকে পরজীবী বলা হয় কারণ এরা যে গাছের ওপর হয় তার দেহ থেকে রস শুষে নিয়ে পোষক গাছের ক্ষতি সাধন করে এবং নিজেরা উপকৃত হয়, তাই এদেরকে পরজীবী বলা হয়। 11 বলেছে হানি ডিউ কি? লিখবে জাপ পোকারা গাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, এই বর্জ্যের নাম হানি ডিউ। 12 বলেছে দইয়ের সাজা কি? আগে থেকে পেতে রাখা দইয়ের কিছুটা অংশকে দইয়ের সাজা বলা হয়। 2 রাইতে আছে ইস্ট কিভাবে আমাদের উপকার করে? লিখবে যে এইটা লিখবে ময়দা বা আটা পাউরুটি তৈরি করতে লাগে ময়দা, আটা, জল আর ইস্ট। ইস্ট হচ্ছে এক ধরনের এককোষী ছত্রাক। ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে ফেলে আর তৈরি করে কার্বন ডাই অক্সাইড আর অ্যালকোহল। ময়দা বা আটার মিশ্রণটাকে ফুলে ফেপে উঠতে সাহায্য করে কার্বন ডাই অক্সাইড। পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় আর পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়। 2 দিয়েছে সাগর কুসুম কিভাবে ক্লাউন মাছকে সাহায্য করে? লিখবে ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে, সে সাগর কুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয় আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। 3 বলেছে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের ধর্মের পার্থক্য লেখো। এটা বই থেকে একটু তৈরি করে নেবে। এই যে দুটো ধর্ম থেকে লিখবে পার্থক্য হচ্ছে হাইড্রোজেন বাতাসের চেয়ে হালকা, অক্সিজেন হচ্ছে বাতাসের চেয়ে সামান্য ভারী। আর হাইড্রোজেন অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে নিজে জ্বলে আর অক্সিজেন কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। 4 বলেছে ভৌত পরিবর্তনকে উভমুখী কিন্তু রাসায়নিক পরিবর্তনকে একমুখী বলার কারণ কি?
এইটা লিখবে যে ভৌত পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থ ফিরে পাওয়া যায়, যেমন জল থেকে বাষ্প হলে জলের উভমুখী পরিবর্তন, জলীয় বাষ্পকে ঠান্ডা করলে আবার জল ফিরে পাওয়া যায়। রাসায়নিক পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে সহজে মূল পদার্থ ফিরে পাওয়া যায় না, যেমন লোহা থেকে মোর্চে হয়ে গেল, লোহার একমুখী পরিবর্তন হয়ে গেল। অক্সিজেন আর জল সরিয়ে নিলেও মোর্চা থেকে আর কিন্তু সহজে লোহায় ফেরত পাওয়া যায় না। তাই জন্য ভৌত পরিবর্তনকে উভমুখী আর রাসায়নিক পরিবর্তনকে একমুখী বলা হয়। 5 দিয়েছে মোর্চে কি এবং মোর্চে নিবারণের উপায়গুলি লেখো। এই যে মোর্চে কি, সাধারণ লোহাকে আর্দ্র বাতাসের মধ্যে রেখে দিলে কিছুদিনের মধ্যে লোহার গায়ে লালচে বাদামি রঙের একটা পাতলা আস্তরণ পড়ে। এই বাদামি রঙের আস্তরণকেই মোর্চে বলা হয়ে থাকে। আর মোর্চে নিবারণের উপায় 1 হচ্ছে লোহার জিনিসের গায়ে ভারী তেল রং বা আলকাতরার প্রলেপ দিলে বা লোহা বাতাস ও জলের সংস্পর্শে আসতে পারে না, ফলে মোর্চে পড়ে না। 2 হচ্ছে লোহার ওপর নিকেল, ক্রোমিয়াম, জিঙ্ক প্রভৃতি ধাতুর প্রলেপ দিলে লোহায় মোর্চে পড়ে না। 3 আয়তে আছে বালি, লবণ আর লৌহ চূর্ণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে। তো যেহেতু লৌহ চূর্ণ আছে আর লোহা হচ্ছে চৌম্বক পদার্থ, তাই মিশ্রণের ওপরে দণ্ডচুম্বক দিয়ে ঘোরালে লোহার চূর্ণগুলো মিশ্রণ থেকে আলাদা হয়ে যাবে। এবারে এই যে মিশ্রণে নাড়ালে চুম্বকের গায়ে লোহাচূড় আটকে যাবে, লোহাচূড় আলাদা হয়ে গেল। আর অবশিষ্ট মিশ্রণকে, এখানে চিনি বলেছে কিন্তু আমাদের লবণ দিয়েছে, একটা বিকারে নিয়ে তাতে জল ঢেলে ভালোভাবে নাড়া হলে এর ফলে এখানে চিনির জায়গায় লবণ লিখবে, জলে দ্রবীভূত হয়ে যাবে। এবার ফিল্টার কাগজের সাহায্যে দ্রবণটিকে পরিস্রাবণ করা হলো। ফিল্টার কাগজে বালি আটকে রইল আর লবণের দ্রবণ ফিল্টার কাগজের মধ্য দিয়ে নিচের পাত্রে জমা হলো। লবণের দ্রবণকে গরম করলে জল বাষ্পীভূত হবে, পাত্রে লবণের দানা পড়ে থাকবে। এভাবে মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যায়। যে অনুরূপ প্রশ্ন, নুন, লোহার গুঁড়ো, বালির মিশ্রণকে কিভাবে পৃথক করবে। ওর সাথে আছে পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে, উদাহরণ দাও। লিখবে কতগুলি মৌলের যোজ্যতা বিভিন্ন যৌগে বিভিন্ন হয়, অর্থাৎ একাধিক যোজ্যতা দেখা যায়, এদের পরিবর্তনশীল যোজ্যতা বলা হয়ে থাকে। যেমন হচ্ছে আয়রন, কপার, টিন। যেমন ফেরাস ক্লোরাইড FeCl2 যৌগে আয়রনের যোজ্যতা 2 আর ফেরিক ক্লোরাইড FeCl3 যৌগে আয়রনের যোজ্যতা হলো 3। 2 দিয়েছে মানুষের রাসায়নিক কীটনাশক কিভাবে আমাদের শরীরে ক্ষতি করে। লিখবে যে রাসায়নিক কীটনাশক মাছের দেহে প্রবেশ করলে নানা ধরনের বিষক্রিয়া দেখা যায়। এই ধরনের মাছকে যারা খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের দেহ একই ধরনের বা ভিন্ন ধরনের বিষক্রিয়া দেখা যায়। তাহলে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার ফলে সেই সমস্ত ফসল খেলে, এখানে বা মাছ দিয়েছে, মাছ বা ফসল খেলে মানুষের শরীরেও নানা ধরনের বিষক্রিয়া দেখা দেয় এবং এর ফলে দেহের নানা অঙ্গ যেমন যকৃৎ, মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস ইত্যাদিতে নানা রকমের রোগ সংক্রমণ ঘটে। ওর সাথে আছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রাখা জরুরি কেন। এখান থেকে লিখবে যে আমরা যখন শ্বাস নিই তখন অক্সিজেন গ্রহণ করি আর শ্বাস ছাড়ার সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। আবার গাছেরা খাবার তৈরি করার সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে, এর ফলে পরিবেশে অক্সিজেনের যোগান বজায় থাকে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলেও পরিবেশে নানা রকম সমস্যা দেখা দিতে পারে, তাই পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখাটা খুবই জরুরি। 3 দিয়েছে মানুষের জামা কাপড়ে তন্তুর যোগান দেয় এমন একটি প্রাণীর নাম। তো মানুষের জামা কাপড়ে তন্তুর যোগান দেয় হচ্ছে রেশম মথ। লিখবে রেশম মথ। আর বলেছে মানুষের একটি উপকারী মিথজীবী আর একটি উপকারী তৃণভোজীর উদাহরণ দাও, তারা কিভাবে উপকার করে তা উল্লেখ করো। আচ্ছা, মানুষের দেহে বসবাসকারী একটি মিথজীবী প্রাণী হচ্ছে এস্টারেচিয়া কোলাই, যেটা প্রয়োজনীয় ভিটামিন B12 সরবরাহ করে। এই যে মানুষের দেহে ক্ষুদ্রান্তে এক ধরনের ব্যাকটেরিয়া এস্টেরিচিয়া কোলাই থাকে যারা ভিটামিন B12 তৈরি করে। আমাদের রক্তের কোষ, লোহিত রক্তকণিকার ভেতরে থাকা হিমোগ্লোবিন তৈরিতে এই ভিটামিন কাজে লাগে।
তাহলে লিখবে যে মানুষের দেহের ক্ষুদ্রান্তে এক ধরনের ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে এস্টেরেচিয়া কোলাই মানুষের দেহের প্রয়োজনীয় ভিটামিন B12 সরবরাহ করে। আমাদের রক্তের কোষ লোহিত রক্তকণিকার ভেতরে থাকা হিমোগ্লোবিন তৈরিতে এই ভিটামিন কাজে লাগে। আর এক যেটা বলেছে যে একটি উপকারী তৃণভোজী প্রাণীর তৃণভোজীর উদাহরণ দাও, তারা কিভাবে উপকার করে। তো এখানে অনেকগুলো আছে, গরু ঘোড়া এগুলো। তো গরু দেবে, গরু গাড়ি করে ক্ষেত থেকে ফসল বয়ে নিয়ে আনা হয়, এছাড়া যাত্রী পরিবহনেও সাহায্য করে।